লেখিকা মাধবী ভট্টাচার্যের ভুল। ঘুম ভাঙতেই সৃজনীর মনে পড়ল আজ ছুটির দিন। অনির্বাণ বাড়ি থাকবে, শ্বশুর মশাইও। শ্বশুর এখনো চাকরিতে আছেন, 2 বছর বাদে রিটায়ার করবেন। ছুটির দিনে যেহেতু সবাই বাড়ি থাকে, রান্না বান্নাও তাই বেশিই হয়, আর না ঘুমিয়ে উঠে পড়লেই হয়। শ্বশুর বাড়ির সবাই তো মুখ বেঁকিয়েই আছে, কাজ করেও যদি তাদের খুশি করা যায়। পাশে ঘুমন্ত অনির্বাণের দিকে তাকালো সৃজনী। ওর ঘুমন্ত মুখটা দেখলে কে বলবে কতটা নোংরা কথা বেরোতে পারে এই মুখ দিয়ে। অথচ সৃজনীর দোষটা কি? শ্বশুর বাড়ির দাবি যদি আকাশ ছোঁয়া হয়, সৃজনীর সাধারণ মধ্যবিত্ত বাবার সাধ্য কি সেই দাবি মেটানোর? বাবার সাধারণ মধ্যবিত্ত হওয়ার অপরাধের শাস্তি সৃজনীকে পেতে হচ্ছে গত 6 মাস ধরে। 9 মাস হলো এই বাড়িতে এসেছে সৃজনী। প্রথম 3 মাস বেশ ভালোই কেটেছিল, কিন্তু এরপরই একটু একটু করে খোলস ছেড়ে নিজেদের আসল চেহারাগুলো বের করছিল এই বাড়ির লোকেরা। তাও সৃজনী প্রথমটায় বুঝতে পারেনি কিছুই। সে তখন অনির্বাণের প্রেমে গদগদ। মানুষটা তাকে এত ভালোবাসে। সৃজনীর মতো অতি সাধারণ এক মেয়ের কপালেও কি এত ভালোবাসা ছিল? হায়, তখন যদি জানতো সেই ভালোবাসা আসলে একটা সস্তা রাংতার মতোই চকচকে কিন্তু মেকি। এক রাতে সৃজনীকে আদর করতে করতে আদুরে গলায় অনির্বাণ বলেছিল, এই আমাদের কিন্তু এবারে একটা গাড়ি চাই। গাড়ি থাকলে যখন তখন তোমাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়বো। কি রোমান্টিক, তাই না? কিছুই না বুঝে সৃজনী সহজভাবেই বলেছিল, অত টাকা খরচ করে রোমান্টিক হওয়ার দরকার নেই আমার। তুমি আমাকে যেমন রেখেছো তাতেই আমি খুশি। তোমার দরকার নেই, কিন্তু আমার আছে। কেমন একটা অন্যরকম গলায় বলেছিল অনির্বাণ। একটু অবাক হয়ে উঠে বসেছিল সৃজনী। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, টাকা পাবে কোথায়? 1,00,000-2 টাকা দিতে পারবো আমি, আর বাকিটা তোমার বাবার কাছ থেকে চেয়ে নাও। যেন কত সহজ সমাধান, তেমন সুরেই বলেছিল অনির্বাণ। বাবা আবার টাকা দেবে? আঁতকে উঠেছিল সৃজনী। আবার টাকা দেবে মানে? অনির্বাণের সুর রুক্ষ হয়ে উঠেছিল। বিয়ের সময় 5 লাখ টাকা দিল তো, তোমরা চেয়েছিলে তাই আবার কেন? কথা শেষ করতে পারেনি সৃজনী, তার আগেই অনির্বাণ চেঁচিয়ে উঠেছিল, চেয়েছিলাম মানে? আর চাইতে হবেই বা কেন? বিয়ের নামে পচা মাল গছিয়ে দেবে, তার ক্ষতিপূরণ দেবে না মানে? সৃজনী কোনো রকমে বলেছিল, নিজের চেহারাটা আয়নায় দেখো, তাহলেই বুঝে যাবে। বিদ্রূপের হাসি ফুটে উঠেছিল অনির্বাণের ঠোঁটে। সৃজনীর বুক চুরমার হয়ে যাচ্ছিল এই নিষ্ঠুর আঘাতে। এতদিনের মিথ্যের স্বর্গ ধূলিসাৎ হয়ে যাচ্ছিল ওর চোখের সামনে। নিষ্ঠুর বাস্তবের মাটিতে আছড়ে পড়ে গিয়ে ব্যথায় কোকিয়ে উঠেছিল সে। কিন্তু তুমি তো আমাকে দেখে বিয়ের মত দিয়েছিলে অনি। আমি কেমন তা তুমি আগেই জানতে, তাহলে এখন কেন এভাবে বলছো? তোমার বাবা এক কথায় 5 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছিলেন, তাই মত দিয়েছিলাম। তাহলে এখন আবার টাকা চাইছো কেন? কারণ তোমার মতো মেয়েকে বাড়িতে নিয়ে আসার ক্ষতিপূরণ বারবার দিতে হবে তোমার বাবাকে। আমরা যতবার চাইবো ঠিক ততবার। বাবার এত সামর্থ্য নেই অনি, বাবা পারবে না। ফুপিয়ে উঠেছিল সৃজনী। পারবে না মানে? পারতে উনি বাধ্য, নির্বিকার ভাবে বলেছিল অনির্বাণ। বাধ্য? কেন বাধ্য? এতক্ষণে ফুঁসে উঠেছিল সৃজনী। ভেতরে ভেতরে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল ওর। তোমার আমাকে পছন্দ হয়নি, তাহলে বিয়েটা করলে কেন? না করলেই পারতে। টাকার লোভে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আর বলছো বাবা ক্ষতিপূরণ দেবে। কিসের ক্ষতিপূরণ? বাবা আর একটা টাকাও দেবে না তোমাদের। সেই মুহূর্তে নিজের খোলস পুরোপুরি ঝেড়ে ফেলে সামনে এসে দাঁড়িয়েছিল এক অন্য অনির্বাণ, যাকে সৃজনী চেনে না একটুও। 2 আঙুলে সজোরে সৃজনীর গাল টিপে ধরে সে হিসহিসিয়ে বলে উঠেছিল,
তোর বাবা টাকা দেবে? ঠিক দেবে, নইলে লাথি দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেব। সৃজনীর মনের যে অংশ অনির্বাণের জন্য ভালোবাসায় নরম হয়েছিল, যেখানে সে অনির্বাণের জন্য এক সমুদ্র ভালোবাসা জমা করে রেখেছিল, সেখান থেকে রক্তপাত হচ্ছিল। যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হতে সৃজনী দাঁতে দাঁত চেপে বলে উঠেছিল, যা খুশি করো, কিন্তু বাবা কিছুতেই টাকা দিতে পারবেন না। জোর করলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। তোমরা যে বেআইনি কাজ করছো সেটা বোঝো তো? প্রচন্ড জোরে এক থাপ্পড় বসিয়েছিল সৃজনীর ভালোবাসার অনি। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসেছিল, হু হু করে কেঁদে ফেলেছিল সৃজনী। তখনই দরজায় বাইরে থেকে দুমদুম ধাক্কা। এই অনি, কি হয়েছে? এত রাতে চেঁচামেচি কিসের? মায়ের গলা শুনে গিয়ে দরজা খুলে দিয়েছিল অনির্বাণ। তারপর সৃজনীকে একা ঘরে রেখে বেরিয়ে গেছিল বাইরে। মাকে সে কি বলেছিল জানে না সৃজনী, তবে একটু বাদেই তিনি এসেছিলেন সৃজনীর কাছে। বলেছিলেন, অনি নাকি গাড়ি কেনার জন্য তোমার বাবার কাছ থেকে টাকা চেয়ে আনতে বলায় তুমি না করে দিয়েছ। না করবে কেন? গাড়িটা কিনলে তো তুমিই চড়বে, আমরা বুড়ো বুড়ি আর কতদিন। মেয়ে জামাইয়ের জন্যই তো টাকা দেবেন তোমার বাবা, এতে তোমার বারণ করার কি আছে? শাশুড়ি মায়ের কথার জবাব দেয়নি সৃজনী। আসলে ওর কিছু বলতেই ইচ্ছে হচ্ছিল না। ওকে চুপ দেখে চলে যেতে গিয়েও ফিরে এসেছিলেন শাশুড়ি। চাপা গলায় বলেছিলেন, তুমি নাকি পুলিশে যাবার কথা বলেছ? যে ব্যাপার ঘরেই মেটানো যায় তার জন্য বাইরের লোককে টানাটানি করবে? এতে কি লাভ হবে? এই বাড়িতে তো আর থাকতে পারবে না। কোথায় যাবে তখন? ফিরে যাবে বলেই কি এত টাকা খরচ করে তোমার বিয়ে দিয়েছিলেন বাবা? ভালো করে ভেবে দেখো। শাশুড়ি চলে গেছিলেন, কিন্তু সৃজনী তবুও বসেছিল একই জায়গায় চুপচাপ, অসাড়। এক আকস্মিক আঘাতে ওর সমস্ত অনুভূতি তখন অসাড়, মাথা কাজ করছে না ঠিকঠাক। এই 3 মাসে যাদেরকে চিনে ফেলেছে মনে হচ্ছিল তাদের আবার নতুন করে চিনতে হবে, বুঝতে পারছিল সৃজনী। ব্যাস, সেই দিন থেকেই সৃজনীর কষ্টের জীবন শুরু। কিছু মানুষ যে কতটা লোভী হতে পারে, আর লোভের জন্য তারা কত নিচে নামতে পারে, নিজের শ্বশুর বাড়ির লোকেদের না দেখলে জানতেই পারতো না সৃজনী। গাড়ি কেনার জন্য নানাভাবে সৃজনীকে চাপ দিচ্ছিল ওরা। বাবার কাছে টাকা চাইতেই হবে ওকে। প্রতিবাদ করলে নানা অপমান, অত্যাচার, অনির্বাণের নোংরা কথা। ক্রমশই দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল ওর। সৃজনী জানতো বাবাকে কিচ্ছু বলা চলবে না। এত টাকা খরচ করে মেয়েকে সুখে রাখতে চেয়েছেন। সত্যিটা জানলে বাবা খুব কষ্ট পাবে। এছাড়া সৃজনীর ছোট 2 যমজ বোন রয়েছে, ওরাও বড় হচ্ছে, কি করে কি সামলাবে বাবা? সৃজনী বা কোন মুখে বাবার কাছে ফিরে যাবে? এর চেয়ে মুখ বন্ধ করে থেকে একটু কষ্ট সহ্য করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতারও তো একটা সীমা থাকে। ওরা সেই সীমা পার করে ফেলছিল বারবার। প্রচন্ড চাপের মুখে শেষমেশ লজ্জার মাথা খেয়ে বাবাকে একদিন ফোন করেই ফেলল সৃজনী, যেন কতই না সুখে আছে। এমন ভাব করে নিজের সব কষ্ট লুকিয়ে আদুরে আর আহ্লাদি গলায় বলল, বাবা জানো তো, ওর খুব গাড়ির শখ। গাড়ি কিনতে চায় একটা, কিন্তু টাকা কম পড়ে যাচ্ছে। তুমি যদি একটু সাহায্য করতে পারো তাহলে গাড়িটা কেনা হয়ে যায়। বাবা কিছুক্ষণ চুপ করে থেকেছিল। বোধহয় ভাবছিল মেয়েটা এতটা স্বার্থপর। একবারও তো জিজ্ঞেস করলো না বাবার ছোট 2 বোনের দিনগুলো কেমন কাটছে, বাবার কাছে কি দেওয়ার মতো টাকা আছে? আমার হাতে এখন তো বেশি কিছু নেই রে মা, তবুও চেষ্টা করছি, দেখি কতটা সাহায্য করতে পারি। অসহায় গলায় বলেছিল বাবা। আচ্ছা বাবা বলেই ফোন কেটে দিয়েছিল সৃজনী। আর উপায়ও ছিল না। কান্নারা গলার কাছে ডেলা পাকাচ্ছিল। একটু হলে বাবার কাছে ধরা পড়ে যেত যে। দিন 15 পরে 2 লাখ টাকার একটা চেক পাঠিয়েছিল বাবা।
সৃজনী বুঝতে পারছিল বাবা কত কষ্টেই টাকার জোগাড় করেছে। বাবার রক্ত জল করা টাকার চেকটা হাতে তুলে নিয়ে যখন অনির্বাণ নাক কুঁচকে অতি তাচ্ছিল্যের সঙ্গে বলল, মাত্র 2 লাখ? এই টাকায় কি হবে? তোমার বাবা ভিখারি নাকি? টাকাও জমায়নি ভালো করে? সৃজনীর বুকের ভেতরটা তখন হাহাকার করছিল। মনে হচ্ছিল মরে যাচ্ছে না কেন, মরলেই তো সব জ্বালা জুড়োয়, বাবাও শান্তি পায়। অনির্বাণের তাচ্ছিল্য ওর গায়ে জ্বালা ধরিয়েছিল। তীব্র ঘৃণায় সে কেটে কেটে বলেছিল, ভিখিরি আমার বাবা নয়, তোমরাই ভিখিরি, নইলে এভাবে হাত পেতে টাকা নিতে পারতে না। কি বললি তুই শালি মাগি? খুব মুখ হয়েছে তাই না? এক লাথিতে এই মুখ বন্ধ করে দেব চিরকালের মতো, বুঝতে পারছিস? সরকারি চাকুরে, শিক্ষিত, ভদ্র। অনির্বাণের মুখের ভাষা শুনে কানে আঙুল দিতে ইচ্ছে হতো সৃজনীর। শ্বশুর শাশুড়ি গম্ভীর মুখে বলতেন, এত মার খাও তবুও শিক্ষা হয় না? ভদ্র বাড়ির মেয়েরা কি এমন হয়? তাড়াতাড়ি স্নান সেরে এসে আটা মাখতে বসলো সৃজনী। শাশুড়ি আবার স্নান না সেরে উনুনে হাত দেওয়া পছন্দ করেন না। চা স্টোভে হয়, বাকি রান্না গ্যাসে। বাড়িতে কোনো কাজের লোক নেই। ছিল, একটা কেলেঙ্কারির পর ছাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে মেয়েটা প্রতিদিন চোখের সামনে সৃজনীর অসম্মান দেখত। একদিন প্রতিবাদ করেছিল সে, শুধু তাই নয়, সারা পাড়াতে ব্যাপারটা ছড়িয়ে দিয়েছিল। এর ফলে বেশ কিছুদিন এই নিয়ে জল ঘোলা হয়েছিল। কোনো মতে ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়, তবে এরপর থেকে এই বাড়িতে আর কাজের লোক ঢোকানো হয়নি। আটা মাখতে মাখতে নিজের মনেই হাসছিল সৃজনী। বোকা মেয়েটা পাড়ার লোককে জানিয়ে সৃজনীর উপকার করতে চেয়েছিল। অন্য লোকেদের দায় পড়েছে কারো ঘরের ব্যাপারে মাথা গলানোর। কিছুদিন পরেই তাই ব্যাপারটা ভুলে গেছে সবাই। কে আর অশান্তির মধ্যে জড়াতে চায়? আটা মেখে এবারে আলু ছাড়াতে বসলো সৃজনী। পরোটার ঝাল ঝাল আলুর দম করবে। পেছন থেকে শাশুড়ির গলা শুনে চমকে ফিরে তাকালো। এখনই জলখাবার তৈরি করছো? চা খাবো কখন? চা করে রেখে স্নান সেরে এসেছি আমি, গরম করে দেব, বলল সৃজনী। দাও। কেটলিটা স্টোভে বসিয়ে 1 কাপ চা শাশুড়ির দিকে এগিয়ে দিল সৃজনী। তিনি চায়ে একটা লম্বা চুমুক দিয়ে সৃজনীকে বললেন, কি বানাচ্ছ জলখাবারে? পরোটা আর আলুর দম। ঠিক আছে, 2টো বেগুন ভাজাও করে নিও সাথে। অনির বাবা ভালোবাসে খুব। চুপ করে রইল সৃজনী। চা শেষ করে শাশুড়ি উঠে গেলেন, বলে গেলেন, তোমার শ্বশুর মশাইকে ডেকে দিয়ে গিয়ে চা খেয়ে বাজারটা একটু ঘুরে আসুক। প্রতি ছুটির দিনে বাজারটা শ্বশুর মশাই করেন। অনির্বাণ তো 12টার আগে বিছানায় ছাড়ে না। আলুর দম করা শেষ, এবারে পরোটা বেলে রেখে দিয়ে রান্নার জোগাড় শুরু করতে হবে। যে যখন খাবে পরোটা গরম গরম ভেজে দিলেই চলবে। বেগুনও গোল গোল করে কেটে রেখেছে, পরে ভাজবে। শ্বশুরমশাই চা খেয়ে বাজারে গেছেন, কি কি আসবে বাজার থেকে সেই মতো রান্নার জোগাড় করতে হবে। হাতে একটু সময় আছে। নিজের চাটা নিয়ে ছাদে উঠে গেল সৃজনী। সকাল 9টায় তত রোদ্দুর নেই ছাদে। ছাদে ঘুরে ঘুরে চা খেতে দারুণ লাগে সৃজনীর। এই সময়টা ওর নিজের, একেবারেই নিজের। ছাদে হেঁটে হেঁটে চা খেতে খেতে উল্টো দিকের বাড়িটার ছাদে চোখ পড়তেই সৃজনী দেখলো মিষ্টি মতো নতুন বউটাও ছাদে হেঁটে বেড়াচ্ছে। প্রায় প্রতিদিনই ওকে বরের সাথে সেজে গুজে বাইকে চেপে বেরিয়ে যেতে দেখে সৃজনী সতৃষ্ণ নয়নে। কি ভালোবাসা ওদের মধ্যে, দেখেও চোখ জুড়োয়। অনির্বাণও তো প্রথম প্রথম এমনটাই করত। এখন বোঝা যাচ্ছে সবটাই ছিল ওর অভিনয়। এ মেয়েটারও তো নতুন বিয়ে হয়েছে, সবে মাস 1.5 হলো বোধ হয়। কিছুদিন পরে কি ওর বড় বদলে যাবে? অনির্বাণের মতো এক অমানুষ হয়ে উঠবে? মেয়েটা মিষ্টি হাসছে সৃজনীর দিকে তাকিয়ে। মনে মনে শিউরে উঠল সৃজনী। ওর মুখের হাসিটাও নিভে যাবে না তো? না না, এমন যেন না হয়। সবাই কি আর অনির্বাণ হয়? সৃজনীর চোখে চোখ পড়তে মেয়েটা চেঁচালো, কি গো সৃজনীদি, রান্না বান্না শেষ? না গো রিয়া, সবে তো 9টা বাজে, এখন রান্না কিসের? হেসে ফেললো সৃজনী। আমার শাশুড়ি তো সকাল থেকে হুলস্থুল শুরু করেছেন, কত রকমের রান্না। আমার বরটা খুব পেটুক, ছুটির দিন হলেই কেবল এটা খাবো সেটা খাবো বলে বায়না জোরে। শব্দ করে হেসে ফেললো সৃজনী। এই প্রাণোচ্ছল মেয়েটার সাথে 2 মিনিট কথা বললেই কেমন মন ভালো হয়ে যায়।
রিয়াও হাসছিল ওদিকে। এত রান্না হচ্ছে তো তুমি ছাদে কেন? হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল সৃজনী। আর বলো না, গেছিলাম শাশুড়ি মাকে সাহায্য করতে। তিনি শুধু বলেন, তুই পারবি না, যা তো এখান থেকে। আমার বরটাও কম নয়, সে বলল, তুমি রান্নায় ঢুকে ছুটির দিনের খাবার আমেজটা নষ্ট করো না রিয়া। বলো, রাগ হয় না? রেগে মেগে তাই ছাদে উঠে এসেছি, না ডাকলে নামবই না। হাসতে গিয়েও সৃজনী টের পাচ্ছিল বুকের চিনচিনে ব্যথাটা। ওর সংসারটাও কি এমন হতে পারতো না? এত মিষ্টি আর নরম। কেন কেউ কেউ সৃজনীর মতো কপাল নিয়ে জন্মায়, আবার কেউ কেউ রিয়ার মতো? এবারে যাই গো রিয়া, রান্নার জোগাড় করতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে গেল সৃজনী। খেতে খেতেই কথাটা তুলল অনির্বাণ। একটু আগেই ঘুম থেকে উঠেছে, চোখের কোণ ফুলে আছে এখনো। অনির্বাণ সৃজনীর দিকে তাকিয়ে বলল, তোমার বাবা 2 লাখ টাকা দিয়েই হাত ধুয়ে ফেলেছেন নাকি? আরো 2 লাখ টাকা আমার চাই, তাড়াতাড়ি বলো বাবাকে। অনির্বাণের ফুলে থাকা চোখ মুখের দিকে তাকিয়ে গা ঘিন ঘিন করছিল সৃজনীর। একটা মানুষ এতটাও লোভী হতে পারে? কি হলো, চুপ করে আছো যে? সৃজনীকে চুপ দেখে চেঁচালো অনির্বাণ। আমি পারবো না আর বাবাকে বলতে। মুখ নিচু করে বলল সৃজনী। পারবে না? এক লাথি দিয়ে যখন বাড়ি থেকে বের করব তখন ঠিকই পারবে। যা খুশি করো, এবারে মরে গেলেও আর বাবাকে বলতে পারবো না আমি। বাবার কষ্ট হয়, কেন বুঝতে পারছো না তুমি? কোথা থেকে পাবে বাবা টাকা? চুপ কর তুই। তোর বাবা কোথা থেকে টাকা পাবে সে আমি কি জানি? পচা মাল গোছিয়ে দেওয়ার সময় মনে ছিল না? চেঁচালো অনির্বাণ। কাকে পচা বলছো তুমি? নিজের দিকে তাকিয়ে দেখেছো একবারও? তোমার সঙ্গে বিয়ে হয়েই গোটা জীবনটাই পচে গেছে আমার। লোভী ভিকেরি কোথাকার। সৃজনীও পাল্টা চেঁচালো, হারামজাদি শালি, দাঁড়া দেখাচ্ছি তোকে। খুব মার খাওয়ার শখ হয়েছে তাই না? লাফিয়ে এসে সৃজনীর চুলের মুঠি টেনে ধরল অনির্বাণ। শ্বশুরমশাই বললেন, আহ অনি, বাড়াবাড়ি করিস না। একবার কি ঝামেলা হয়েছিল ভুলে গেছিস নাকি? শাশুড়ি চেঁচিয়ে উঠলেন, কি অসভ্য মেয়ে ছেলে রে বাবা, শুধু মুখে মুখে কথা বলতেই শিখেছে। অনি, অন্যভাবে শাস্তি দে, গায়ে হাত তুলিস না। শ্বশুর উপদেশ দিলেন। অন্যভাবে? দাঁড়াও। অনির্বাণ দাঁতে দাঁত ঘষে বলল। কোণঠাসা ভীত সৃজনী দাঁড়িয়ে রইল অসহায় ভাবে। অনির্বাণ খপ করে সৃজনীর হাতটা চেপে ধরে টানতে টানতে ছাদে নিয়ে চলল। আতঙ্কে দিশাহারা সৃজনী বুঝতেই পারছিল না অনির্বাণ ওকে নিয়ে কি করতে চলেছে। ও কি এবারে সৃজনীকে ঠেলে ফেলে দেবে ছাদ থেকে? ছাদের ঠিক মাঝখানে নিয়ে গিয়ে সৃজনীর হাত ছেড়ে দিল অনির্বাণ। বেলা 12:30, সূর্য ঠিক মাথার ওপরে। প্রচন্ড রোদে জ্বলছে চারপাশ। ছাদ এত গরম যে খালি পায়ে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে পায়ের নিচে ফোসকা পড়ে যাবে। সৃজনী তো চপ্পলটা পরে আসারও সময় পায়নি, খুব কষ্ট হচ্ছিল ওর পায়ে। অনির্বাণ ওকে দাঁড় করিয়ে রেখে সিঁড়ির কাছে ছায়ায় গিয়ে দাঁড়িয়েছে। পেছনে শ্বশুর শাশুড়িও আছেন। অনির্বাণ বলল, যতক্ষণ রোদ আছে ঠায় দাঁড়িয়ে থাকো এখানে, একটুও নড়লেই কিন্তু ধাক্কা দিয়ে জায়গায় পাঠাবো। 2 মিনিটেই ঝরঝর করে ঘামছিল সৃজনী। পায়ের নিচে একটু আগেও অসহ্য যন্ত্রণা হচ্ছিল, এখন অসাড় হয়ে গেছে। ব্যথা ততটা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শাশুড়ি বললেন, যাই বাবা, রান্নাটা সেরে ফেলি গিয়ে, নাটক দেখার সময় নেই আমার। হ্যাঁ তোমরা যাও, আমি আছি পাহারায়। অনির্বাণ বলল, দেখিস যা করবি সাবধানে করবি, কারোর চোখে যেন না পড়ে কিছু। যেতে যেতে বললেন শ্বশুর মশাই, ধুর, এই কড়া রোদে সবাই পাখার নিচে বসে আছে, ওকে এখানে কে দেখবে? অনির্বাণ কনফিডেন্ট। দাঁড়িয়ে থাকতে থাকতে সৃজনীর কেন যেন হঠাৎ মনে পড়ল ঝিরিঝিরি করে কেটে বাঁধাকপির ঘন্ট বসিয়েছিল গ্যাসে। ওটা সৃজনীর খুব প্রিয়। পুড়ে গেল না তো আবার? এই উদ্ভট সময়ে এই কথাটাই কেন যে মনে পড়ল? খিদে পেয়েছে কি? আজ সৃজনীর খাওয়া হবে কিনা এটাই সন্দেহ। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দাও আমায়। দাঁড়িয়ে থেকে থেকে তৃষ্ণার্ত সৃজনী বলল, চুপ কর শালি, এক্ষুনি এখানে দাঁড়িয়ে বাবাকে ফোন কর তুই, তাহলেই জল খেতে পাবি। করব না ফোন,
এখানে দাঁড়াবো না, এক্ষুনি নিচে যাচ্ছি আমি। দৌড়ে এসে নামতে যাচ্ছিল সৃজনী। সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনির্বাণ এক ধাক্কায় ওকে ঠেলে ফেলে দিল। ছাদে ধেবড়ে বসে পড়ল সৃজনী। অনির্বাণ গিয়ে টেনে উঠিয়ে দিল ওকে। দাঁড়িয়ে থাক এখানে, বসতে কে বলেছে তোকে? আর পারছি না আমি, প্লিজ ছেড়ে দাও আমায়। সারা গা ঘামে জবজবে সৃজনীর। ফোনটা করলেই ছাড়বো। চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত অবসন্ন সৃজনী যতবার সিঁড়ির দিকে যেতে চাইছিল ততবার অনির্বাণ এক ধাক্কায় ওকে ঠেলে দিচ্ছিল রোদে। শ্বশুর শাশুড়ি পালা করে এসে নাটকটা দেখে যাচ্ছিলেন। ততক্ষণে অনির্বাণ চেয়ারে বসে হাত পাখার হাওয়া খেতে খেতে বার পাঁচেক জল খেয়েছে সৃজনীর তৃষ্ণার্ত দৃষ্টির সামনে। চারদিকটা কেমন ধোয়া ধোয়া লাগছে। মেঘ করেছে কি? কতক্ষণ হয়েছে বুঝতে পারছে না সৃজনী। অনির্বাণ কখন ছাড়বে ওকে? আরে হঠাৎ করে এমন অন্ধকার হয়ে এলো কেন? আর দাঁড়াতে পারছে না সৃজনী, কিন্তু কে যেন কোলে তুলে নিয়েছে ওকে। আহা, ঠান্ডা লাগছে। বৃষ্টি এলো বোধহয়। ছেঁড়া ছেঁড়া কিছু কথা কানে আসছে। সর্বনাশ! তখনই বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না, এখন ওর কিছু হয়ে গেলে পুলিশ কেস হবে তো। চুপ করো বাবা, কিচ্ছু হবে না। জল দাও দেখি মা। কে যেন জল খাইয়ে দিচ্ছে ওকে। আস্তে আস্তে মাথা কাজ করতে শুরু করেছে। শাশুড়ির গলা শুনতে পেল সৃজনী। কি ঠ্যাটা মেয়ে মানুষ দেখো, এত কষ্ট সহ্য করলো তবু একবারও বলবে না যে বাবাকে ফোন করবে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সৃজনী। ওর মাথা জলে জবজব করছে। বিছানায় শুয়ে আছে ও। ফুল স্পিডে পাখা চলছে ওপরে। কি গো, এমন ভেলকি দেখালে আজ? পারো বটে বাপু। আমি হলে কবেই ফোনটা করে দিতুম, বললেন শাশুড়ি। ফোন তো ওকে করতেই হবে মা, আমি সেটা করিয়েই তবে ছাড়বো। শিউরে উঠল সৃজনী। আর কত কষ্ট সহ্য করতে হবে ওকে? এ কি, এসব কি? চমকে উঠল অঙ্কন। সেটাই তো আমি দেখাচ্ছি তোমাকে। কান্না ভেজা চোখে বরের দিকে তাকালো রিয়া। এটা ভিডিও করলে তুমি, তাই ছুটে এসে ফোন নিয়ে গেছিলে? হ্যাঁ, ভাগ্যিস তখনই মা বারবার বারণ করার পরেও আমি ছাদেই গেছিলাম ভিজে কাপড় মেলে দিতে, নইলে কি এটা চোখে পড়তো? অনির্বাণ তা দেখে ফেলেনি তো তোমাকে? না না, আমি তো লুকিয়ে ভিডিও করছিলাম। তাছাড়া দেখে ফেললেই বা কি? তোমরা বলেছিলে সৃজনীদি কষ্টে আছে, শ্বশুর বাড়ির সাথে বনিবনা হয় না, কিন্তু এই রকম কষ্ট বলনি তো। রিয়া ছলছলে চোখে বলল, কি বলবো বলো তো, অন্যের বাড়ির ব্যাপার, ভালো করে জানি না তো কিছু। অঙ্কন একটু লজ্জিত গলায় বলল, জানা উচিত ছিল। আচ্ছা, ভুল হয়েছে, কিন্তু তুমি ভিডিওটা কেন করলে? এর থেকে চেঁচিয়ে প্রতিবাদ করলেই তো পারতে। এরকম প্রতিবাদে কাজ হতো না। লোকটা কিছুদিন চুপ থেকে আবার অত্যাচার শুরু করত। তাছাড়া আমি প্রতিবাদ করতাম ঠিকই, তার আগে সৃজনীতে অজ্ঞান হয়ে গেল। লোকটা ওকে নিয়ে চলে গেল। এবারে লোকটা বুঝবে কত ধানে কত চাল হয়। রাগে মুখ লাল রিয়ার। কি করবে তুমি? অঙ্কন অবাক। আমি না, আমরা করব। চলো আমার সাথে। কোথায়? অঙ্কন আরো অবাক। পুলিশ স্টেশন। এই ভিডিওটা যে কত বড় প্রমাণ, এইবার ওরা কেউ বাঁচবে না। অনির্বাণ তখন থেকে চেঁচাচ্ছে। একটু আগেই পুলিশ উপস্থিত হয়েছে ওদের বাড়িতে। সৃজনীর বাবাকেও ডেকে আনা হয়েছে। অকালে বুড়িয়ে যাওয়া ভদ্রলোক এসে থেকে কেঁদেই চলেছেন। রিয়ার অঙ্কনও আছে এখানে। ইন্সপেক্টর বিরক্ত হয়ে সৃজনীর বাবাকে বললেন, মেয়েকে বিয়ে দিয়ে খোঁজও করেননি সে কেমন আছে? ও তো কিছুই বলতো না আমাকে, শুধু বলতো ভালো আছে। কান্নারুদ্ধ গলায় বললেন ভদ্রলোক, আপনার তো খবর নেওয়া উচিত ছিল। বিয়ে দিলেই কি দায় শেষ নাকি? আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। সবচেয়ে বড় ভুল তো করেছে পণ দিতে রাজি হয়ে। আপনারা মা বাবারা কবে বুঝবেন বলুন তো? আপনারাই যদি আইন ভাঙেন পুলিশ কি করবে তবে? সব মিথ্যে, কিচ্ছু করিনি আমি। ওই 10 সেকেন্ডের ভিডিও কি প্রমাণ করে? অনির্বাণ চেঁচাচ্ছে। এই তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনি মিসেস সেনকে ধাক্কা দিয়ে রোদে ঠেলে দিচ্ছেন। এর মানে কি তবে? অনির্বাণ চুপ করে আছেন কেন বলুন? গর্জে উঠেছেন ইন্সপেক্টর। আমি বলছি,
এতক্ষণ পাথরের মতো বসে থাকা সৃজনী কথা বলে উঠেছে হঠাৎ। সবাই চমকে তাকিয়েছে ওর দিকে। ওই পশুটার গাড়ি চাই, টাকা নেই তবুও চাই। আমাকে বাবার কাছ থেকে টাকা চাইতে হবে। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। এই লোভী লোকটা তাই দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে আমার ওপর। নোংরা নোংরা কথা বলেছে, গায়ে হাত তুলেছে। আজ আমাকে ছাদে প্রচন্ড রোদের মধ্যে খালি পায়ে দাঁড় করিয়ে রেখেছে, যতক্ষণ আমি অজ্ঞান হয়ে না পড়ি। এই লোকটাকে ছাড়বো না আমি। ওর জন্যই আমার জীবন নরক হয়ে গেছে। পাগলের মতো অনির্বাণের ওপর ঝাঁপিয়ে পড়ল সৃজনী। কোনো মতে ওকে সরিয়ে আনা হলো। বাবা এসে জড়িয়ে ধরলেন ওকে। বাবার বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল সৃজনী। বাবার ওপরে তোর এতটুকু বিশ্বাস ছিল না রে মা? কেন লুকিয়ে গেলি সবকিছু? ভদ্রলোকও কাঁদছিলেন। ইন্সপেক্টর বললেন, সবাই থানায় চলুন এবার। অনির্বাণ সেন আর তার মা বাবার বিরুদ্ধে রিপোর্ট লিখতে হবে। রিয়া এতক্ষণ চুপ করেছিল, এবারে কাছেই দাঁড়িয়ে থাকা সৃজনীকে ফিসফিস করে বলল, সবকিছু ভালো করে খুলে বলবে, যাতে ওদের কঠোর শাস্তি হয়। আচ্ছা, তুমি তো পড়াশোনা করেছো, শিক্ষিত মেয়ে তুমি, এতদিন চুপ করেছিলে কেন? পুলিশকে আগেই সব জানালে কবেই ওদের উচিত শিক্ষা হয়ে যেত। তোমরা কিছু কিছু মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সকে এরকম আড়াল করে কেন রাখো? ভুল হয়েছে এতদিন, কিন্তু আর ভুল হবে না। অদ্ভুতভাবে হাসল সৃজনী, তারপর পা বাড়ালো বাবার সাথে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।